স্থানীয় সরকার নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর 15 দিনের মধ্যে জবাব চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। এদিকে গতকাল সংসদীয় কমিটির সভায় নৌকার বিরোধিতা করা দলীয় বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের 10 জেলার 9টি নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। এতে কুড়িগ্রাম, লালমনিরহাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী প্রায় 50,000 মানুষ, 4 দিন ধরে বিচ্ছিন্ন বান্দরবান। এদিকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গত কয়েকদিনে ভারী বৃষ্টির ফলে বন্যা কবলিত হয়েছে দেশের বেশ কটি অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার বহু মানুষ। এ অবস্থায় বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে শুক্রবার আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 72 ঘণ্টায় প্রধান নদ নদীর পানি বাড়তে পারে। পাশাপাশি পরবর্তী 24 ঘণ্টায় নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। একই সঙ্গে 48 ঘণ্টায় যমুনা নদীর পানি জামালপুরের বাহাদুরবাদ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করবে। এছাড়া গত 24 ঘণ্টায় সুরমা, সারিয়াগৈন, সোমেশ্বরী, কংস, সাঙ্গু, মাতামুহুরী এবং তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করেছে। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বলেন, অতিবৃষ্টির কারণে বেশ কটি অঞ্চলে বন্যার আশঙ্কার পাশাপাশি বন্যা কবলিত অঞ্চলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। আগামী কয়েকদিন আরো ভারী বর্ষণ হতে পারে, এর ফলে বন্যা পরিস্থিতিটি আরো একটু অবনতি হতে পারে। আমাদের 628টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে 26টি খুবই ঝুঁকিপূর্ণ। তবে মন্ত্রী জানান, বন্যা দুর্গতদের রক্ষায় সব রকম ব্যবস্থা নিয়েছে সরকার। জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা যোগাযোগ রাখতেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিকেল টিম গঠন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় প্রতিটি জেলা এবং উপজেলায় যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে তাদের সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 64 জেলায় 17,550 মেট্রিক টন চাল এবং 2,95,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিপদের থেকে যেন তাদেরকে আমরা উদ্ধার করতে পারি। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সব দুর্যোগে আওয়ামী লীগ অগ্রগামী ভূমিকা পালন করেছে। এ সময় সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের আগামীর বাংলাদেশের পরিকল্পনায় অংশ নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। শোকাবহ 15ই আগস্টের কর্মসূচি নির্ধারণ এবং জাতীয় বাজেট নিয়ে আলোচনা করতে বিকেলে গণভবনে দলের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাথে সভায় বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই। সভার শুরুতেই দেশের সব দুর্যোগে আওয়ামী লীগের অগ্রগামী ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দুর্গত মানুষের পাশে দাঁড়াতে। অনেক জায়গায় পানি হচ্ছে, বন্যা হচ্ছে, বা কোথাও নদী ভাঙ্গন হতে পারে, বা পাহাড়ে ধস নামতে পারে। আমরা কিন্তু প্রতিনিয়ত সারা দেশে কোথায় কি ঘটছে প্রতিনিয়ত আমরা খবর নিচ্ছি, এবং সেখানে যার যার দায়িত্ব সেটা দেওয়া আছে, তারা সঙ্গে সঙ্গে তাদের দায়িত্বগুলি পালন করে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলও সক্রিয় থাকতে হবে, কারণ যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, লক্ষ্য স্থির করে দেশকে ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি। আর মানুষের জন্য কাজ করে বলেই আওয়ামী লীগকে ভালোবাসে দেশের মানুষ। আমরা সরকারে আসলে কি করব, কোথায় যাব, সেইগুলি সব কিছু আমাদের মোটামুটি একটা তৈরি করা ছিল বলেই কিন্তু আমরা সরকারে আসার পরপরই আমাদের কাজগুলি করতে পেরেছি। আগামী দিনে আমরা দেশকে কোথায় নিয়ে যাব, কত দূর করব, সে পরিকল্পনা আমাদের আছে, সেটা আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। যে সেই প্রস্তুতিটাও আমাদের নিতে হবে, এবং তার জন্য সবথেকে বেশি প্রয়োজন সাংগঠনিকভাবে আমাদের দলকে যেমন শক্তিশালী করা, জনমত সৃষ্টি করা।
দেশের এই উন্নয়ন অনেকের ভালো লাগে না এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, যত ষড়যন্ত্রই করা হোক দেশের এই উন্নয়নের ধারা ব্যাহত হতে দেয়া হবে না। এই যে আমরা অর্থনৈতিকভাবে যত দূরই আগাই, কিন্তু কিছু লোক সবসময় এটাকে মানে একটা ভিন্ন চোখে দেখা অভ্যাস। এরা আসলে কখনো ওই গণতান্ত্রিক ধারাটা চায় না। গণতান্ত্রিক ধারাটা হলে আমার মনে হয় যেন তাদের বোধহয় দম ঘটে, তারা বোধহয় নিঃশ্বাস নিতে পারে না, এরকম একটা ভাব তাদের। তারপরেও আমরা কিন্তু এগিয়ে যেতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাবে তার সরকার। একটি মানুষের দরিদ্র থাকবে না। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার ও দল আলাদা করার ভাবনা 21তম জাতীয় সম্মেলনের মাধ্যমে বড় পরিসরে বাস্তবায়ন করতে চাইছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে দলীয় পদ থেকে বাদ পড়তে পারেন মন্ত্রীদের কেউ কেউ। নেতারা বলছেন, সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতি আনার পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে। 2009-এ সরকার গঠনের পর থেকেই দল ও সরকারকে আলাদা করার ভাবনা আওয়ামী লীগে। চলতি বছরের অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনের মাধ্যমে এই ভাবনার বড় বাস্তবায়ন করতে চাইছে ক্ষমতাসীন দল। 2014 থেকে 2018 মেয়াদে মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর 20তম সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পদ হারান সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, অর্থ সম্পাদক আহম মুস্তফা কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইয়াফেস ওসমান সহ অনেকে। চলতি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম সহ অনেকে। আওয়ামী লীগের বর্তমান মন্ত্রিসভার সদস্য 47, এর মধ্যে কেন্দ্রীয় কমিটির পদে আছেন 10 জন। নেতারা বলছেন, দল ও সরকারকে আলাদা করার প্রক্রিয়ার অংশ হিসেবে 21তম সম্মেলনে দলীয় পদ থেকে বাদ পড়তে পারেন মন্ত্রিসভার সদস্যদের অনেকে। আবার দলীয় পদ থেকে বাদ পড়াদের মধ্যে কেউ কেউ স্থান পেতে পারেন সরকারে। জনাব শেখ হাসিনার মাথায় সবসময় এই নীতিটা আছে যে দলকে এবং সরকারকে আলাদা করে পরিচালনা করা, এবং আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যথেষ্ট পরিমাণে নেতৃত্ব সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে নেত্রী দলকে এবং সরকারকে আলাদাভাবে দুটো গ্রুপ করতে পারেন। দায়িত্ব বন্টনের বিবেচনায় কেউ সরকারে থাকেন এবং কেউ সরকার এবং দলের দায়িত্বেও থাকেন, আবার কেউ দলের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে দলে তাকে বেশি সময় দিতে হলে সরকারে সে কি বলে যে দায়িত্ব পালন করতে পারেন না। সাধারণ সম্পাদক পদ নিয়েও আওয়ামী লীগের মধ্যে আছে জল্পনা কল্পনা। নেতারা বলছেন, এই পদে বর্তমান সাধারণ সম্পাদকই থাকবেন নাকি নতুন কেউ আসবেন তা নির্ধারণ করবেন দলীয় প্রধান। সম্পূর্ণই মাননীয় দলীয় প্রধানের ইচ্ছা অভিব্যক্তির বিষয়। যদি মনে করেন যে না, যিনি আসে তিনিই থাকবেন, তিনিই থাকতে পারেন, তবে নিশ্চয়ই এবং সন্দেহ নেই যে এই দলে একাধিক ব্যক্তি এই পদের জন্য উপযুক্ত রয়েছে। জনাব ওবায়দুল কাদের সাহেব খুবই দক্ষতার সাথে তার মন্ত্রিত্বের দায়িত্ব এবং বিশেষ করে তার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সুতরাং আমি এই মুহূর্তে তার কোনো বদল হবে বলে আমি চিন্তা করছি না। আওয়ামী লীগ বলছে, সরকার ও দলকে সমান্তরালভাবে এগিয়ে নেয়ার চিন্তা আগামী সম্মেলনে স্পষ্ট হয়ে উঠবে। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কথা বলেছেন তিনি। সরকারের জবাবদিহিতা নেই বলেই জনস্বার্থ বিবেচনা না করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেন রিজভী। দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনা সভায় উন্নয়নের আগে মানুষের নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অন্যদিকে সকালে জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম। দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে রাখা হয়েছে। এই গ্রেফতার নাৎসিবাদী শাসন, জুলুমের শাসন, অত্যাচারীর শাসনকে বলবৎ রাখা। সরকার আজকে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে আজকে বাংলাদেশের জনগণকে আতঙ্কগ্রস্ত করে একটি অবৈধ সরকার পরিচালনা করে। শুধুমাত্র রাজধানীর উত্তরা জোনে
সক্রিয় রয়েছে 5 থেকে 6টি কিশোর গ্যাং। টঙ্গীতে স্কুল ছাত্র শুভ হত্যায় জড়িত 4 কিশোরকে আটকের পর এই তথ্য দিয়েছে র্যাব। র্যাব বলছে সক্রিয় গ্যাংগুলোকে ধরতে কাজ করছে তারা। গেল 7 জুলাই সন্ধ্যার পর চুল কাটানোর কথা বলে সেলুনে যায় টঙ্গীর বিসিক ফিউচার ম্যাপ স্কুলের 9ম শ্রেণীর ছাত্র শুভ। এরপর গভীর রাতে শুভকে হত্যার খবর জানতে পারে তার পরিবার। এই ঘটনায় 8 জুলাই টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করে নিহত শুভর বাবা রাজু আহমেদ। হত্যাকাণ্ডের 4 দিন পর গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুভকে হত্যায় জড়িত একটি কিশোর গ্যাংয়ের প্রধান সহ 4 জনকে আটক করে র্যাব 1। র্যাব জানায় পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড হয়েছে। শুভ মানে ভিকটিম, সে কাউ কিছু না বলে একটা ছবি তুলে, এবং ছবিটা তুলে সে সবাইকে ছবিটা দেখিয়ে ঠাট্টা মস্করা করছিল যে পাপ্পু ইজ ইন লাভ। পরবর্তীতে পাপ্পু জিনিসটা স্বাভাবিকভাবেই নেয়নি, এবং ওই সময়ই তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে ওঠে এবং তারা প্ল্যান করে, এবং প্ল্যান মাফিকই এই বাম পাজরে এবং পিঠে আরো কয়েকটি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। র্যাব বলছে এমন আরো অনেক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে নানা অপরাধে। শুধু উত্তরা এলাকাতেই 5-6টি এমন কিশোর গ্যাংয়ের খবর রয়েছে তাদের কাছে। ফেসবুক রিড করে আমরা অনেকগুলো যেগুলো দেখেছি, এর মধ্যে এখন বর্তমানে 5 থেকে 6টি গ্যাং তারা অ্যাক্টিভ আছে, এবং এর সদস্য কিন্তু অনেক যারা তাদেরকে এরকম বিভিন্ন বিপদে পরিচালনা করছে। আমরা তাদের ব্যাপারে অতি দ্রুত আমরা ব্যবস্থা নিচ্ছি। কিশোররা যেন অপরাধে না জড়ায় সেই বিষয়ে পরিবারকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে র্যাব। আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখছি। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। 2 সপ্তাহ ধরে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন কবলিত মানুষের অভিযোগ, বালুর পরিবর্তে নদীতে ফেলা হচ্ছে মাটি ভর্তি নিম্নমানের জিও ব্যাগ। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি, কষ্টাপাড়া ও ভালুকুটিয়া গ্রামের 1.5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে ভাঙনের কবলে পড়তে পারে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ কয়েক হাজার পাকা আধা পাকা স্থাপনা। এই অবস্থায় জরুরি ভিত্তিতে খানুরবাড়ির মাত্র 75 মিটার অংশে জিও ব্যাগ ফেলার কার্যাদেশ দেয় পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান বালুর বদলে নদীতে ফেলছে মাটি ভর্তি নিম্নমানের জিও ব্যাগ। তাই ভাঙন রোধে কোনো কাজে আসছে না এই উদ্যোগ। এখানে বালু সহ বস্তা বললে ওইটা থাকবো পানিতে, শুধু বালি দিতে হবে, ওজনটা অনেক কম হয়ে গেছে। কেদা মাটি দিয়ে গাছ দিয়ে বস্তা বললে তো ওটা এখানে থাকবে না, বাঙ্গা আমাদের কমবে না। পানি উন্নয়ন বোর্ড দায় সারা কাজ করতেছে এখানে। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নিয়ম মেনেই কাজ করা হচ্ছে জানিয়ে তাদের দাবি, কাজের শিডিউলে বালু দিয়ে জিও ব্যাগ ভর্তি করার কথা উল্লেখ নেই। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, কিছু কিছু জিও ব্যাগে অনিয়ম পাওয়া গেছে। কয়েকটা নৌকাতে মাটি ভরছিল, আমি আমার যে রেগুলার চেক, আমি বস্তা খুলে চেক করছি, চেক করে দেখি যে মাটি রয়েছে, আমি সাথে সাথে সেগুলাকে রিজেক্ট করছি। আমি 5টাতে পাইছি, 5টা আমি রিলোডে পাঠাইছি, আর 3টা আছে বালি, এটা ভালো, এটা আমি ডাম্পিং এর জন্য পারমিশন দিছি। ডিবিসি নিউজ ডেস্ক। হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ, বিমানের টিকিট সংগ্রহ ও সৌদি আরবে বাড়ি ভাড়া করার মতো কাজ এখনও শেষ না করায় 55টি এজেন্সিকে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। বিকেলে রাজধানীর আশকোনায় এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করে হজ শিবিরের পরিচালক জানান, সোমবারের মধ্যে হজযাত্রীদের যাবতীয় কার্যক্রম শেষ করতে এজেন্সিগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গেল কয়েক বছর হজ মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে হজযাত্রীদের। তবে এবছর খানিকটা পাল্টেছে পরিস্থিতি। হজযাত্রার প্রথম 9 দিনে এখনো বাতিল হয়নি কোনো ফ্লাইট, বিমান ছাড়ছে সময় মেনে। হজযাত্রার এই স্বস্তি ধরে রাখতে প্রতিনিয়ত এজেন্সিগুলোর কার্যক্রম তদারকি করছে হজ অফিস। সেখানেই ধরা পড়েছে এখনো হজযাত্রীদের যাবতীয় কার্যক্রম শেষ করেনি 55টি হজ এজেন্সি। তাই প্রতিষ্ঠানগুলোকে তলব করে শুনানি করেছে ধর্ম মন্ত্রণালয়। আমাদের শুধু লজমেন্টটা বাকি ছিল, আমাদেরকে বললেন আপনারা 15 তারিখ মধ্যে লজমেন্টটা করে ফেলেন। আমরা ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমরা কালকে লজমেন্ট করে ফেলবো। এখানে আমার 5 জন হজযাত্রীর ভিসা লজমেন্ট হয়নি, এবং সেটা রবিবারে করে ফেলবো। টিকিট এবং বাড়ি ভাড়া, মক্কা মদিনা, বাংলাদেশের সকল কার্যক্রম ইনশাল্লাহ সোমবারের মধ্যে ভিসা প্রক্রিয়া, টিকিট কাটা ও বাড়ি ভাড়া শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছে, মেনে নিয়েছে এজেন্সিগুলো। 55টা এজেন্সি পাওয়া গেছে যাদের অংশ বিশেষ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কাজের বাকি আছে। যেমন কোন এজেন্সির আমরা দেখেছি 5, 7 বা 10টি পর্যন্ত হজযাত্রীর টিকিট করা হয় নাই।
অথবা ভিসা করা হয় নাই, অথবা বাড়ি ভাড়ার তথ্যগুলি অনলাইনে এখন আপডেট হয় নাই, তাদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছি তারা যাতে দ্রুত এই কাজগুলি করেন। এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 1,26,898 জন। কর্মকর্তারা বলছেন একজন হাজিও যাতে বিপাকে না পড়েন সেজন্যই এজেন্সিগুলোকে ডেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আসলে তাদের ফ্লাইটগুলো আছে শেষের দিকে, 25 তারিখ থেকে 30 তারিখ বা 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। ফলে তারা এগুলো টিকিট এখনো করে নাই। তবে আমরা বলেছি যে আমাদের যাত্রীদের মধ্যে, হজ যাত্রীদের মধ্যে কোনো ধরনের আশঙ্কা যেন না হয়, কোনো যেন অস্বস্তি এবং দুশ্চিন্তা কাজ না করে, এজন্য আপনাদেরকে সব কিছু কাজ 15 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এবছর ফ্লাইট বাতিলের মতো ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করছে হজ অফিস। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পদ্মা সেতুতে মাথা লাগছে, ফেসবুকে এমন গুজব ছড়ানোর প্রতিবাদে কুমিল্লায় 1 জন ও চাঁদপুরে 3 জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। শুক্রবার ভোরে লাকসামের আশাথি গ্রাম থেকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে হায়াতুন নবী নামে এক যুবককে আটক করে র্যাব। পদ্মা সেতু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করায় তাকে আটক করা হয়েছে। সেই সাথে সে ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচার চালিয়ে আসছিল। এদিকে একই গুজব ছড়ানোয় চাঁদপুরে 3 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কালীবাড়ি ও গাছতলা এলাকা থেকে সাজ্জাদ গাজী, সাইম ভুইয়া ও আবু খালেক রতনকে আটক করা হয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য ঢাকার 2 মেয়রকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। এ সময় অভিযোগ করা হয় নগরপিতারা ডেঙ্গু প্রতিরোধের বদলে দায় এড়ানোর চেষ্টা করছেন। ডেঙ্গু রাজধানী জুড়ে মহামারী আকার ধারণ করেছে বলে দাবি করেন তারা। একই সাথে তারা বলেন সরকারি কর্মকর্তারা এখনও ডেঙ্গুর ভয়াবহতা অনুধাবন করছেন না। তাই ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শুধুমাত্র সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধের জন্য যথেষ্ট নয় বলে দাবি করেন বক্তারা। নগরের অধিবাসীদের সংকট মোকাবেলা করবেন না, তাদের স্বার্থ দেখবেন না, তাদের ভালো মন্দ বিচার করবেন না, আবার নগর পিতা দাবি করবেন, এটি কখনো হতে পারে না। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নেত্রকোনা ও গোপালগঞ্জে মানববন্ধন করা হয়েছে। সকালে নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান সড়কে ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ স্লোগানে মানববন্ধন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধনের পর বের করা হয় প্রতিবাদ মিছিল। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইফতেজিং, ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন জ্ঞানের আলো পাঠাগারের কর্মীরা। দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে স্লোগানে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদকে পূর্ণমন্ত্রী ও সংরক্ষিত আসনে সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যায় নতুন মন্ত্রীদের শপথ পড়ানো হবে। বেশ কিছুদিন ধরেই মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন চলছিল। টানা 3য় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের বর্তমান মন্ত্রিসভায় 2য় দফায় রদবদল হচ্ছে। নতুন সরকার আসার পর এতদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিলেন না। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে চলমান অনশন কর্মসূচির আজ ছিল 27তম দিন। প্রতিকূল আবহাওয়াতেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। বৈরী আবহাওয়ার মধ্যেও মাথার ওপর পলিথিন আর ফুটপাতের চাটাই বিছিয়ে গত 27 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ। প্রায় 1300 শিক্ষা প্রতিষ্ঠানের 12,000-এর বেশি শিক্ষকের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরতে চান না তারা। যে স্কুলগুলো বাদ পড়েছে তাগুলো সঠিক যাচাই বাছাই করে আবারও যাচাই বাছাই করে জাতীয়করণের আওতায় আনার ঘোষণা চাচ্ছি। বেসরকারি বিদ্যালয়গুলো বাদ করা, জাতীয়করণ করে দেখ। আমরা ঢাকার রাজপথ থেকে যেন জাতীয়করণ নিয়ে বাড়ি ফিরে যেতে পারি। শিক্ষক সমিতির দাবি, আন্দোলনে অংশ নিয়ে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 211 জন। এর মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 3 জন। জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে 27/5/2012 পূর্বে এরকম প্রায় 1300-র মতো বিদ্যালয় আছে, যেগুলো যাচাই বাছাই হয়ে
মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। ইচ্ছা করলে গভর্নমেন্ট যদি মনে করে কালকে আমরা এই বিদ্যালয়গুলো জাতীয়করণ ছেড়ে দিতে পারবে, কারণ এই বিদ্যালয়গুলো যথাযথ নিয়মে উপজেলা এবং জেলা হয়ে মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। এদিকে বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরাম। এ সময় তারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কাছ থেকে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত 4% কেটে নেওয়া বন্ধ সহ ঈদুল আজহার আগেই 25%-এর পরিবর্তে সরকারি নিয়মে ঈদ বোনাস প্রদানের দাবি জানান। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা। বগুড়ার ধুনটে পাওনা টাকা চাওয়ায় এক নারীকে থানায় ডেকে মারধরের অভিযোগে এএসআই শাহানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ধুনট থানায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কোহিনুর বেগম ধুনট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানিয়েছেন, তালাকের পর থেকেই তিনি শহরের নাটাইপাড়া এলাকায় বাবার বাড়িতে থাকেন। জজকোর্ট এলাকায় একটি খাবারের দোকান চালান তিনি। ওই দোকান থেকে বিভিন্ন সময়ে এসআই শাহানুর খাবার নিতেন। এক পর্যায়ে তাদের মধ্যে জানাশোনা হলে শাহানুরকে 60,000 টাকা ধার দেন কোহিনুর। তবে 2016 সালে ধুনট থানায় বদলি হওয়ার পর কোহিনুরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শাহানুর। সম্প্রতি পাওনা টাকা চেয়ে উকিল নোটিশ পাঠালে থানায় ডেকে কোহিনুরকে মারধর করেন শাহানুর। ঘটনার সত্যতা পেয়ে শাহানুরকে প্রত্যাহার করা হয়। বরগুনায় রিফাত হত্যা মামলার আসামি রাব্বি আকনের 7 দিন এবং সাইমুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে রাব্বি আকনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত 6 নম্বর আসামি রাব্বি আকন। চাঞ্চল্যকর এই মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত 7 জন ও সন্দেহভাজন 7 জন সহ মোট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাব্বিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে বরগুনার পুলিশ সুপার জানিয়েছেন, বাকি আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে। এজাহার নামীয় 6 নম্বর আসামি রাব্বি আকনকে গ্রেপ্তার করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার হয়েছে। এ পর্যন্ত আমরা 14 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তার মধ্যে 7 জন এজাহার নামীয়, যার মধ্যে আমরা 6 জনকে জীবিত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উন্নত প্রযুক্তি, দ্রুতগতি আর দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের দৃষ্টিনন্দন সব ল্যাপটপ নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। 3 দিনের এ মেলায় পাওয়া যাবে সবশেষ প্রযুক্তি ল্যাপটপও। মেলায় কেনাকাটায় পাওয়া যাচ্ছে বিশেষ ছাড় ও উপহার। দ্রুত গতির প্রসেসর, বেশি তথ্য ধরে রাখার মতো মেমোরি, উন্নত গ্রাফিক্স কার্ডের সমন্বয়ে তৈরি বিশ্বের সবশেষ প্রযুক্তির ল্যাপটপের দেখা মিলবে 3 দিনের এ মেলায়। দর্শনার্থীরা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলায় জানতে পারবেন বিশ্বের নামকরা সব ব্র্যান্ডের সবশেষ আবিষ্কার সম্পর্কে। লেটেস্ট 9 জেনারেশন কোরাই 5 থেকে শুরু করে লেটেস্ট নতুন নতুন ফিচার নিয়ে আসছে। ডেল ল্যাপটপটাই আমরা 2 বছর ওয়ারেন্টি দিচ্ছি, ফুল পার্টস, আপনার সাথে ব্যাটারিও 2 বছর ওয়ারেন্টি। মেলায় ব্যবহারকারীর চাহিদা মতো পাওয়া যাচ্ছে ল্যাপটপ। দামে নানা অঙ্কের ছাড় দিয়েছেন বিক্রেতারা। আছে ব্যাংকের ইএমআই সুবিধাও। কোরাই 7 হলো 77,000। কম দামি ল্যাপটপের মধ্যে আমাদের এই যে ডুয়েল কোর এটা আছে 25,000। জেনবুকে গেলে হচ্ছে আপনি 80,000 উপরে যেতে হবে, তখন আপনাকে i5 ক্যারি করার জন্য সুবিধা, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, 12 মাস পর্যন্ত ইএমআই আছে। আসুস, ডেল, লেনোভোর মতো পরিচিত ব্র্যান্ড ছাড়াও মেলায় দেখা মিলবে দেশি ব্র্যান্ড ওয়ালটন। ল্যাপটপ, ডেস্কটপ ছাড়াও ওয়ালটন এনেছে নানা যন্ত্রাংশ। মিনিমাম প্রাইস হচ্ছে 19,990 টাকা, আর হচ্ছে গেমারদের জন্য ম্যাক্সিমাম 1,23,550 টাকা পর্যন্ত আছে, সর্বোচ্চ 25% পর্যন্ত ডিসকাউন্ট। সাউন্ড সিস্টেম, মাউস, কিবোর্ড সহ অন্যান্য যন্ত্রাংশ কেনার সুযোগ আছে মেলায়। এসব পণ্য কিনলেও পাওয়া যাবে নানা অঙ্কের ছাড় ও উপহার। 3,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত আছে। এটা হচ্ছে 5,000। আইলাইফের প্রোডাক্টের সাথে 10টা গিফট দিচ্ছি এবং চুই ল্যাপটপের সাথে হচ্ছে 5টা গিফট আইটেম দিচ্ছি। দর্শনার্থীদের জন্য 30 টাকা প্রবেশ মূল্য রাখা হলেও শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। মেলা শেষ হবে আগামী শনিবার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। বৃষ্টি আর জলাবদ্ধতা উপেক্ষা করে পরম ভক্তিতে জগন্নাথের রথের রশি টেনে নিয়ে যান ভক্তরা। একটাই প্রত্যাশা, সকলের মঙ্গল।
বাদ্যযন্ত্রের সঙ্গে হরে কৃষ্ণ ধ্বনি তুলে এগিয়ে যাচ্ছে শোভাযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই দিনটা এমন একটা তিথি, যে তিথিতে আমরা সবাই যা প্রার্থনা করব রথ টান দিয়ে সবই পূরণ করা হয়। পাপীদেরকে মুক্তি করতে হলে আমার এই রাজপথে বের হতে হবে। তখন এই ভগবান চিন্তা করলো যে আমি বের হই। ৪ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় উল্টো রথযাত্রা। বৃষ্টি উপেক্ষা করে পলাশীর মোড় হয়ে দোয়েল চত্বর দিয়ে জিপিওর মোড় ঘুরে মতিঝিলের দিকে অগ্রসর হয় রথযাত্রার শোভাযাত্রা। এরপর স্বামীবাগে ইসকন মন্দিরে গিয়ে শেষ হয় উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা। জগন্নাথের কাছে প্রার্থনা থাকবো সবাই যেন ভালো থাকে, কৃষ্ণ ভক্তি কৃপা হয়, শান্তি থাকে, দেশের মঙ্গল হয়। এদিকে উৎসাহ উদ্দীপনায় উল্টো রথ টানার মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয় জগন্নাথ দেবের রথযাত্রা। বিকেলে বালাঘাটা রক্ষাকালী মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের রথটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৃষ্টি আর জলাবদ্ধতা উপেক্ষা করে সনাতন ধর্মানুসারীরা রথটি টেনে শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নিয়ে আসে। এছাড়া চট্টগ্রাম নগরীর উল্টো রথযাত্রাটি সিনেমা প্যালেস, চেরাগি পাহাড়, লাভলেন হয়ে পুনরায় এক স্থানে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে সকাল থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা পূজা, নামকীর্তন, অঞ্জলি প্রদান, প্রার্থনা ও ভোগারতি অনুষ্ঠিত হয়। ধামরাইয়ের প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথটি উল্টো টানের মধ্য দিয়ে মাধববাড়িতে টেনে আনা হয়। রথযাত্রা উৎসব আজ শেষ হলেও এই উপলক্ষে আয়োজিত মেলা চলবে পুরো মাসব্যাপী। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হল ফুয়াদ চৌধুরী নির্মিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ক্ষমাহীন নৃশংসতা। এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। পরে আলোচনার পরে অনুষ্ঠিত হয় প্রামাণ্যচিত্র ক্ষমাহীন নৃশংসতার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সকল শ্রেণী পেশার মানুষ। 3 দশক ধরে জলাবদ্ধ অবস্থায় কাটছে যশোরের ভবদহ এলাকার মানুষের জীবন। বছরের বেশিরভাগ সময় এরা থাকেন পানিবন্দী, তবে বর্ষা এলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। এবার বর্ষায় দুর্ভোগ কমাতে চলছে হরিটেকা নদী খননের কাজ, কিন্তু জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান চায় ভবদহের মানুষ। যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার মুক্তেশ্বরী টেকা, হরি ও আপার ভদ্রা হরিহর, বুড়িভদ্রা নদীবেষ্টিত অঞ্চল ভবদহ। প্রায় 3 দশক ধরে জলাবদ্ধতার মধ্যে থাকায় ভবদহকে বলা হয় যশোরের দুঃখ। বছরের 9 মাসই জলাবদ্ধতার মধ্যে কাটে এ অঞ্চলের প্রায় 10 লাখ মানুষের। বর্ষা মৌসুমে এই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। তবে গত 3 বছর ধরে হরিটেকা ও মুক্তেশ্বরী নদী খননের ফলে দুর্ভোগ কিছুটা কমেছে, কিন্তু জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হলে ভোগান্তি কমবে না বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। প্রতি বছরে আমাদের এই গেট পলিথি তলায় যায়, বৃষ্টি মৌসুমে আমাদের এলাকা প্লাবিত হয়ে যায়। মাটি কাটলে আবার বুঝে যায়, এই কোন রকমে আমরা বিল খাল ওই সেই আমরা বাঁচি। তাই টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি তাদের। যখন TRM বন্ধ হয়ে যাচ্ছে তখনই আমরা আবার দুর্ভোগে পড়ছি। TRM প্রকল্প চালুর মধ্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব। আমাদের TRM এর কোনো বিকল্প নেই। এলাকার মানুষের ভোগান্তির কথা স্বীকার করে স্থানীয় সংসদ সদস্যও বলছেন TRM বাস্তবায়নের কথা। আমরা ইতিমধ্যে TRM এর জন্য একটি প্রজেক্ট তৈরি করেছিলাম, এখনো পর্যন্ত আমরা এটাকে পাস করতে পারিনি। সেখানে কিছু টেকনিক্যাল যারা ম্যান আছেন বা পরিকল্পনাবিদরা আছেন, তারা কিছু ত্রুটি বিচ্যুতি ধরেছেন। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে আপাতত পাইলট চ্যানেল খনন করেই জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চলছে। ভবদহ অঞ্চলের পাইলট চ্যানেল খনন কাজ চলমান রয়েছে। সমস্ত নদী এবং খাল যদি এরকম খনন করা হয় এবং উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে এটা অনেকটা কাজ আসবে।
1962 সালে ভবদহ স্লুইস গেট নির্মাণের পর যশোরে 27টি বিলের পানি নিষ্কাশিত হতো। 80-র দশক পর্যন্ত স্লুইস গেটের মাধ্যমে সুফল পাওয়া গেলেও মূলত 70-এর দশক থেকেই মূল উৎস পদ্মার সঙ্গে নদীগুলোর প্রবাহ বিচ্ছিন্ন হতে থাকে। এক পর্যায়ে ভবদহ সংলগ্ন নদীগুলোতে পলি জমে নাব্য হারিয়ে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। ডিবিসি নিউজ ডেস্ক। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক আন্তর্জাতিক খবর। ভারতের আসাম রাজ্যের 17টি জেলা বন্যা কবলিত হয়েছে। এতে 4 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আসামের 17টি জেলার মধ্যে 12 পেটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে 85,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র ছাড়াও আরও 5টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টির পূর্বাভাস দেয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উঁচু অঞ্চলের বন্যার পানি নিম্নাঞ্চলে প্রবাহিত হবে বলেও জানায় তারা। অরুণাচল প্রদেশের তাওয়াং এ ভূমিধসে 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। উদ্ভট ও উল্টাপাল্টা মন্তব্য করে আলোচনার শিরোনাম হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন নয়। এবার তিনি নতুন হাস্যরস তৈরি করলেন হার্টের বিশেষ অংশ কিডনি এমন মন্তব্য করে। ট্রাম্প প্রশাসন কিডনি বিষয়ক স্বাস্থ্য জটিলতার ওপর এবার বেশ জোর দিয়েছে। এ নিয়ে বুধবার ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে একটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দাঁড়িয়েই ট্রাম্প বলে বসলেন হার্টের বিশেষ জায়গায় কিডনি আছে। The kidney has a very special place in the heart. তার এই উদ্ভট মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। বিশ্বজুড়ে সৃষ্টি হয় তুমুল হাস্যরসের। হৃদযন্ত্রে কিডনি থাকে শুনে অনেকেই শারীরবিদ্যা ভুলতে বসেছেন, যেখানে কিডনির অবস্থান শরীরের পেছনের নিচের অংশে আর হৃদযন্ত্রের অবস্থান বুকে। এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন চাঁদ মঙ্গলের অংশ। 50 বছর আগেই চাঁদে লোক পাঠানো হয়েছে, তাই নতুন করে চাঁদে লোক পাঠানো শুধুই অর্থের অপচয়। এর চেয়ে মঙ্গল গ্রহে লোক পাঠাতে পারে নাসা। তিনি এমন একটি টুইট করেছিলেন। এ নিয়েও কম হাস্যরস হয়নি। New Green Deal or whatever the hell they call it. এছাড়া মার্কিন সরকারের একটি প্রতিবেদনে বলা হয় জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী বিধ্বংসী প্রভাব পড়বে। এ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি তা বিশ্বাস করেন না বলে জানান। আমিনা লুসি, ডিবিসি নিউজ ডেস্ক। এবারে জানাবো এস আলম গ্রুপ খেলার খবর। বিশ্বকাপে ব্যর্থতার দায় এড়াতে কোচিং স্টাফ বদল করে সমাধান খুঁজছে বিসিবি। সেটা আদৌ কতটা যৌক্তিক? এর দায় এড়াতে পারে না বোর্ড কর্তারাও, বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বোর্ডের অনেকেই একাধিক পদে থেকে ক্রিকেটের এগিয়ে যাওয়ায় কতটুকু অবদান রাখছেন প্রশ্ন তাদের। এখনই সময় দেশের ক্রিকেটের স্বার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনার। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ হয়নি, দলকে নিয়ে চলছে কাটাছেঁড়া। আগের আসরে কোয়ার্টার ফাইনাল খেলা দল এবারে 8 থেকে বিদায়। সমস্যা খতিয়ে না দেখে বরখাস্ত হেড কোচ স্টিভ রোডস। অথচ এই কোচিং স্টাফের ভূয়সী প্রশংসা করেছেন দলের বেস্ট পারফর্মার সাকিব আল হাসান। দল খারাপ করলেই পুরো দায়টা পড়ে কোচিং স্টাফের উপর। এটাই কি সমাধান? দায় এড়াতে পারেন কি বোর্ড কর্তারা? ব্যর্থতা নয়, এখানে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। অনেক সময় অনেক কিছু বাইরে আসে না, আমরা বুঝতে পারি না। ভিতরে হয়তো অন্তর্নিহিত কোনো কারণ আছে যে কারণে কোচকে বিদায় নিতে হয়েছে। বাট ওভারঅল পারফর্ম বিচার করলে কোচ সাকসেসফুল ছিলেন। বাংলাদেশও ওয়ার্ল্ড কাপে ভালো ক্রিকেট খেলেছে। আমাদের যিনি প্রেসিডেন্ট, সব দায়িত্ব বুঝি ওনার উপরেই বর্তায়। বাংলাদেশ ভালো খেলছে, অবশ্যই বোর্ডের এখানে সার্থকতা তো আছেই, বোর্ডের আন্তরিকতা তো রয়েছে, কিন্তু আমার মনে হয় প্ল্যানিংয়ের বিশাল অভাব, ঘাটতি রয়েছে। গেম ডেভেলপমেন্ট থেকে ক্রিকেট অপারেশনস, সবার দায়িত্বটা কি পালন হচ্ছে ঠিকঠাক? একই সঙ্গে একাধিক পদে থাকাটা যেন বোর্ডের নিয়মই হয়ে দাঁড়িয়েছে। কেউ আবার উড়ে এসে জুড়ে বসে কর্তৃত্বও খাটাচ্ছেন, ক্রিকেটের উন্নয়নে যা অন্তরায়। সচিন তেন্ডুলকর, গাঙ্গুলি এবং লক্ষ্মণকে নোটিশ জারি করা হয়েছে কনফ্লিক্ট ইন ইন্টারেস্ট, যেখানে আপনি
আপনি বোর্ডের সাথে কিংবা কারোর সাথে আপনি সংশ্লিষ্টতার পরে আপনি অন্য কোথাও দায়িত্ব পালন করতে পারেন না। তো আমাদের এখানে খালেদ মোহাম্মদ সুজন আমার মনে একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত, যেটা কনফ্লিক্ট ইন ইন্টারেস্ট বলতে যে শব্দটা, এটা কোনো তোয়াক্কাই আমরা এটা করছি না। জাতীয় দল 2-1টা সাফল্য পাচ্ছে ঠিকই, তবে তৃণমূল ক্রিকেটের কি উন্নয়ন হচ্ছে? গেল এক যুগেও নাকি সাকিব, তামিম, মাশরাফিদের বিকল্প খুঁজে পায়নি বিসিবি। ভবিষ্যৎ আরো খারাপই দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। আরো মাশরাফি, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে আমার মনে হয় যে এই যদি আমরা এটার প্রচার প্রসার যদি না করি, এই প্রশাসনকে যদি আমরা বিকেন্দ্রীকরণ করে আমরা যদি এই সিমিলার টাইপ অ্যাডমিনিস্ট্রেশন যদি অন্যান্য ডিভিশন না বসাই, আমার মনে হয় না যে ক্রিকেটে খুব বেশি একটা এগোবে, আমি মনে করি না। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। পেশাদার লীগ ফুটবলে কলিন্দ্রেসের জোড়া গোলে বড় জয় পেয়েছে টেবিল টপার বসুন্ধরা কিংস। টেবিলের 5-এ থাকা আরামবাগকে 3-0 গোলে হারিয়েছে মারিও লেমসের ছেলেরা। ময়মনসিংহ স্টেডিয়ামে রিজার্ভ ডেতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোর লাইনে। বিরতির পর ম্যাচে ফেরে বসুন্ধরা কিংস। 54 মিনিটে পেনাল্টি থেকে বসুন্ধরাকে এগিয়ে দেন মার্কোস ভিনিসিয়াস। 68 মিনিটে লিড ডাবল করেন ড্যানিয়েল কলিন্দ্রেস। এর 8 মিনিট পরেই দলের তৃতীয় আর নিজের জোড়া গোল করেন কোস্টারিকার স্ট্রাইকার। এই জয়ে বসুন্ধরার পয়েন্ট হল 55।